আলোচনাবহুল 2024। শুধু এ অঞ্চলে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় বাংলাদেশ। কোটা আন্দোলন থেকে সরকার পতনের ডাক, এক রক্তাক্ত অভ্যুত্থান। ক্ষমতা ছেড়ে ভারতে পাড়ি দেন শেখ হাসিনা। দৃশ্যপট থেকে আওয়ামী লীগের বিদায়। দেশের হাল ধরতে দেশের নায়করা নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূসকে বেছে নেন। তাকে প্রধান করে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টাদের নিয়োগ নিয়ে বলা যায় একক সিদ্ধান্ত নেন তিনি। এতে হতবাক হন অনেকেই। শুরু হয় নানান আলোচনা। তালিকা দেখে কেউ কেউ বলতে থাকেন, এ যে এনজিওগ্রাম সরকার। সমালোচনায় নতুন মাত্রা। ওদিকে 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হলেও পতিত স্বৈরাচার কি বসে আছে? তাও তো নয়। পর্দার আড়াল থেকে হরেক রকমের অপচেষ্টা চালানো হচ্ছে। চলমান পরিস্থিতি তো সবারই জানা। এরই মাঝে আলোচনায় এক জরিপ। বলা হচ্ছে 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। এই পরিস্থিতি কেন তৈরি হলো তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। নিত্যপণ্যের লাগামহীন দাম, ব্যাংকে টাকা নেই, বিনিয়োগ বন্ধ, তলানিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি। কথায় কথায় আন্দোলন, তীব্র হচ্ছে সংকট, দাবি উঠছে দ্রুত নির্বাচনের। নানা চাপে প্রফেসর ডক্টর ইউনূস যেন নিজেই ক্লান্ত। এই যখন অবস্থা, তখন কেউ কেউ প্রশ্ন তুলছেন, কি করবেন ডক্টর ইউনূস? কি হতে যাচ্ছে সামনে? কার হাতে আসলে ট্রাম্প কার্ড? সেটি জানতেই আজ দেখব সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার মতিউর রহমান চৌধুরী সম্পাদিত রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখের অনলাইনে প্রকাশিত একটি এক্সক্লুসিভ রিপোর্ট। রিপোর্টটিতে দায়িত্বভার গ্রহণের পর থেকে একজন সরকার প্রধান ইউনূসকে পর্যালোচনা করা হয়েছে চুলচেরা বিশ্লেষণে। পাঠকের সামনে মেলে দেয়া হয়েছে তার হাতের সবগুলো তাস। এক রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যেই এসেছিল নয়া সরকার। পতন হয়েছিল শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসনের। আন্দোলনের মূল শক্তি ছাত্ররা বেছে নিয়েছিল প্রফেসর ডক্টর ইউনূসকে। শুরুতে নোবেলজয়ী প্রফেসর ইউনূসের ঘোরতর আপত্তি ছিল। প্যারিসে বসেই তিনি প্রথম দফা আলোচনায় জানিয়েছিলেন তার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। 2007 সালেও তার সামনে এই অফার এসেছিল। উপায়ন্তর না দেখে ছাত্ররা বারবার যোগাযোগ করে প্রফেসর ইউনূসের সঙ্গে। অব্যাহত চাপের মুখে প্রফেসর ইউনূস সায় দেন। কেটে যায় সব অনিশ্চয়তা। সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়। 8 আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশে ফেরেন। সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন। তার হাতে তখন একাধিক তালিকা। রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের তালিকা দিয়েছে। ছাত্রদের তরফেও কিছু নাম চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত নেন ডক্টর ইউনূস। নিজ হাতে কেটে দেন 5টি নাম। তখনও রাজনৈতিক দলগুলো জানত না তিনি একক সিদ্ধান্ত নিচ্ছেন। বঙ্গভবনে শপথ নেওয়ার সময় উপদেষ্টাদের নাম দেখে অনেকেই হতবাক হন। বেশিরভাগই তো দেখা যাচ্ছে গ্রামীণের কর্মকর্তা, না হয় কিছু এনজিও ব্যক্তিত্ব। পরবর্তীকালে যেটা এনজিওগ্রাম সরকার নামে চিহ্নিত হয়েছে। তখন থেকেই সমালোচনা শুরু। বলা হয় এটা ভুল সিদ্ধান্ত। এর মধ্যে কয়েকজন আছেন যারা দায়িত্ব নেওয়ার পর থেকে একটি শব্দও বলেননি। এমনকি উপদেষ্টাদের বৈঠকে তারা বেশিরভাগ ক্ষেত্রে চুপ থাকেন। একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এমন আছেন যিনি গোড়া থেকেই সরে যাওয়ার জন্য এখানে সেখানে তবদির করছেন। অতি সম্প্রতি একজন ইউটিউবারের কাছে এই উপদেষ্টা নিজেই বলেছেন, আমি ব্যর্থ, আমার উপর একটা রিপোর্ট লিখে দাও। কি অসহায় অবস্থা দেখুন। অথচ জনগণ বলছে উপদেষ্টা বদলান। কয়েকজনের নাম উল্লেখ করেও বলা হচ্ছে সরকার প্রধান শুনছেন না। তার সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করেন এমন কয়েকজন বললেন, তিনি যখন একবার সিদ্ধান্ত নিয়ে বসেন তখন আর পেছন ফিরে তাকান না। হাজার সমালোচনা হলেও তিনি থাকেন নিশ্চুপ, অনড়। ব্যক্তি প্রতিষ্ঠানে এটা সম্ভব, রাজনীতিতে আত্মঘাতী। সময় যত গড়াচ্ছে ততই সংকট তীব্র হচ্ছে। নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। সংস্কার মাঝপথে যে কোনো সময় হোঁচট খেতে পারে, এই আশঙ্কা চারদিকে। প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবহান সংস্কারকে উচ্চভিলাষী বলে মন্তব্য করেছেন। পতিত স্বৈরাচার নানা খেলায় লিপ্ত। বিদেশে বসে গুজব আর দেশে নানা তৎপরতা। এ পর্যন্ত শতাধিক ছোট বড় নানা অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সে সবই ছিল অন্তর্বর্তী সরকার হটানোর কৌশল। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ না দেখে ডক্টর ইউনূসের স্বার্থ কেন দেখবে?
এর মধ্যে একটা রাজনৈতিক দল আবার এমন আছে যারা আগামী 10 বছরেও নির্বাচন চায় না, কারণ তারা মনে করে নির্বাচন যত বিলম্বিত হবে ততই তাদের লাভ। এই মুহূর্তে নির্বাচন হলে তারা 30টি আসনের বেশি পাবে না। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বী দলটি ক্ষমতায় না গিয়েও কাদার মধ্যে ডুবে আছে। হাজার চেষ্টা করেও শীর্ষ নেতৃত্ব ব্যর্থ হচ্ছেন। পতিত আওয়ামী লীগ পর্দার আড়ালে বসে খেলছে। অনেকেই বলছেন দলটি আগামী 10 বছরেও সামনে আসতে পারবে না। বাস্তব অবস্থা কি তাই? গ্রামের মানুষ কি ভাবছে? শহরের মানুষ হিসেব করে কথা বলে, তারা ভোটে গেলে কি করবে এটা সত্যি অস্পষ্ট। এই যখন অবস্থা, তখন মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা এক জরিপে বলছে 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। এই পরিস্থিতি কেন তৈরি হলো? মোটা দাগে বলা যায়, অন্তর্বর্তী সরকার যত ব্যর্থ হবে ততই আওয়ামী লীগের সম্ভাবনা বাড়বে। বাংলাদেশে এটা কোনো নতুন ঘটনা নয়। বিপ্লবোত্তর বহু দেশে এমনটা হয়েছে। নিকটতীতে মিশর, তিউনিসিয়া ও ফিলিপাইনে একই পরিস্থিতি দেখা গেছে। বর্তমান সরকার শুরুতেই ভুল করেছে। বিপ্লবী সরকার হবে নাকি আধা বিপ্লবী আধা সাংবিধানিক সরকার হবে, এটা নিয়ে বিতর্ক ছিল। কেউ কেউ এখন বলছেন প্রেসিডেন্টের কাছে শপথ না নিয়ে শহীদ মিনার কিংবা রাজু ভাস্কর্যের সামনে শপথ নিলে আজ হয়তো এই পরিস্থিতি হতো না। এটা যে অভিজ্ঞতার অভাব তা কারো বুঝতে অসুবিধা হয়নি। তাছাড়া মৌলিক কিছু বিষয় হুটহাট সিদ্ধান্ত নেওয়াটাই ভুল ছিল। নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, ব্যাংকে টাকা নেই, বিনিয়োগ বন্ধ, বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসা গোটানোর চেষ্টা করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে কোনো লাভ যে হয়নি তা আর বলতে হয় না। শুধু কথা বলার জন্য একজন মানুষকে এভাবে সরিয়ে দেওয়ার মধ্যে প্রশাসনিক দক্ষতার কোনো ছাপ নেই, বরং চাপের কাছে নথি স্বীকার করার এটি একটি বাজে উদাহরণ। এই চাপ বাইরের নয়, ঘরের ভেতর থেকেই এসেছিল। ঘরের ভেতরের চাপে ডক্টর ইউনূস ক্লান্ত। এককভাবে কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না। একজন একান্ত সচিব নিয়োগ দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছেন। অবস্থা যেদিকে যাচ্ছে তাতে কেন যেন মনে হয় তিনি নাটকীয় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যেমনটা করেছিলেন এর আগের জরুরি জামানায়। যাদের দিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন তাদের সঙ্গে পরামর্শ না করেই তিনি দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন, যা এখনও ইতিহাস হয়ে রয়েছে। এদিকে কথায় কথায় দাবি আদায়ের আন্দোলন, শ্রমিক আন্দোলন তো নিত্যদিনের ঘটনা। বন্ধ হচ্ছে কলকারখানা, ছাত্ররাও তুচ্ছ ঘটনায় সবকিছু ওলটপালট করে দিচ্ছে। বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ চট্টগ্রামে যা ঘটে গেল তা তো অশনি সংকেত। সরকার হটানোর এক অন্য কিসিমের ষড়যন্ত্র, যা পরিকল্পিত বলেই মনে হয়। রাজনীতিবিদরা সরকার বাঁচাতে মরিয়া, অথচ তাদেরকে সন্দেহের চোখেই দেখছে অন্তর্বর্তী প্রশাসন। গোড়াতেই বলা হয়েছিল জাতীয় সরকারই সংকট সমাধানের একমাত্র পথ, কিন্তু এক অদৃশ্য কারণে সে পথে তারা হাঁটেননি। আবেগের কাছে তারা হেরে বসেছিলেন। এখন তো বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে। এই অবস্থায় একটাই পথ, আশু নির্বাচন। যত দেরি হবে নির্বাচন, ততই উত্তপ্ত হবে রাজপথ। ঘেরাও অবরোধ পুরোদমে চালু হয়ে যাবে। মানুষ বিকল্প পথ খুঁজবে, পুরনো স্মৃতি খুঁজে বেড়াবে। সংকট কি তাহলে এভাবেই জাতিকে গ্রাস করবে? এই সরকারের সাফল্যের উপর নির্ভর করে আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। টানেলের অপর প্রান্তে এখনও অন্ধকার। নিজের ইমেজ রক্ষায় কী করা উচিত প্রফেসর ডক্টর ইউনূস তা ভালো করেই জানেন, কারণ আসলে তার হাতেই ট্রাম্প কার্ড।